আজ শনিবার, ঘড়ির কাঁটায় রাত ৯টা বাজে। দেশে তালুকদার বাড়ির ড্রয়িং রুমের খাবার টেবিলে বসে আছে সকল সদস্যরা। বাড়ির মহিলা সদস্যের মধ্যে সার্লিন বেগম আর নীলিমা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে আসে সৃষ্টি। তার পরনে সাদা ফ্রক, গলায় ঝুলন্ত নীল রঙের ওড়না আর হাতে কালো ফিতার ঘড়ি। ড্রয়িং রুম পেরিয়ে সৃষ্টি এসে পৌঁছায় খাবার টেবিলে। রুহুল আমিন আর জুনায়েদ চেয়ারে বসে খাবার খাওয়ার প্রস্তুতি নেয়। সৃষ্টি গিয়ে পাশের চেয়ার টেনে বসে, কিন্তু জামান তালুকদারকে কোথাও দেখতে না পেয়ে প্রশ্ন করে ওঠে, আব্বু এখনো খাবার খেতে আসেনি? শার্লিন বেগম বাকি রান্না করা খাবার টেবিলে রেখে সৃষ্টির প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, তোমার আব্বু ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে হয়তো এক্ষুনি খাবার খেতে আসবে। সৃষ্টি সম্মতি দিয়ে বলে ওঠে, ও আচ্ছা। তাদের দুজনের কথা বলার মাঝে শরীর ঝাঁকিয়ে গম্ভীর মুখশ্রী নিয়ে উপস্থিত হয় জামান সাহেব। শার্লিন বেগম প্লেটে খাবার বেড়ে দেয়। সকলে খাওয়া শুরু করে দেয়। হঠাৎ খাওয়ার মাঝে জামান সাহেবের ফোনে তার পিয়ের কল আসে। পকেট থেকে ফোন বের করে তিনি রিসিভ করে বলেন, রবিন বলো। ফোন অপর পাশ থেকে জামান সাহেবের পার্সোনাল পিয়ে রবিন বলে ওঠে, স্যার, আমেরিকার ভিসা রেডি হয়ে গেছে। শান্ত কণ্ঠে জামান সাহেব উত্তর দেয়, ভিসা রেডি করে অফিসে নিয়ে আসো। ওকে স্যার। কথা বলা শেষ করে পাশের টেবিলে ফোন রাখে। হাতের কবজি অবধি পাঞ্জাবি উঠিয়ে প্লেটে থাকা ভাত তরকারি দিয়ে মেখে মুখে তোলার আগে মাথা উঁচু করে তাকায় জামান সাহেব। ডাইনিং টেবিলে বসা প্রত্যেকের বিস্ময়সূচক মুখশ্রী নিয়ে তির্যক চোখে তার দিকে তাকিয়ে আছে। মুখ গম্ভীর করে চোখ দিয়ে সবার দিকে ইশারা করে প্রশ্ন করে ওঠে, কি হয়েছে তোমাদের? সবাই খাওয়া দাওয়া বন্ধ করে এমন স্থির হয়ে কেন? আমার দিকে তাকিয়ে আছো কেন? মূলত ফোনে আমেরিকা যাওয়ার ভিসার কথা শুনে সবার মুখশ্রী এমন বিস্ময়সূচক রূপ ধারণ করেছে। ডাইনিং টেবিলে উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে তাকায়। জামান সাহেব হঠাৎ আমেরিকায় কেন যাবে? আদ্রিয়ানের সাথে দেখা করতে, নাকি অন্য কোনো কারণে? সবার মনের মধ্যে এমন প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু সাহস করে জামান সাহেবকে প্রশ্ন কেউ করছে না। তবে উপস্থিত সবার মধ্যে শার্লিন বেগমের মুখ শান্ত। উনি নির্বাক ভঙ্গিতে তার স্বামীর পাশের চেয়ারে দাঁড়িয়ে আছেন। মনের সমস্ত ভয় দূর করে কিছুটা সাহস নিয়ে রুহুল আমিন প্রশ্ন করে ওঠে, ভাইজান, আপনি ফোনে আমেরিকার ভিসা রেডি করার কথা কেন বললেন? হঠাৎ আপনি আমেরিকায় কেন যাবেন? ব্যবসার কোনো প্রয়োজনে? প্লেটে থাকা ভাত মুখে দিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে চিবিয়ে গম্ভীর কণ্ঠে জামান সাহেব জবাব দিলেন, হ্যাঁ, খুব শীঘ্রই আমি আমেরিকা যাব। বেশ শান্ত আর কোমল কণ্ঠে দুটি বাক্যে উত্তর দিল জামান সাহেব। কিন্তু তবুও ডাইনিং টেবিলে থাকা কারোর হৃদয় এই উত্তর শুনে তৃপ্ত হলো না। হঠাৎ আমেরিকা যাওয়ার কারণ সবার কাছেই ধোঁয়াশা থেকে গেল। ভাইয়ের মন মানসিকতা এখন একটু ভালো দেখে রুহুল আমিন সাহস করে দ্বিতীয় প্রশ্ন করে ওঠে, কিন্তু ভাইজান, হঠাৎ আমেরিকায় কেন যাবেন? কি কারণে? ডাইনিং টেবিলে উপস্থিত সবার চোখের দিকে তাকায় জামান সাহেব। এরপর পুনরায় প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, মিরাজ ও তার পরিবার দীর্ঘদিন আমেরিকায় থাকে। জমি সংক্রান্ত কারণে তার সাথে আমার ঝগড়া কথা কাটাকাটি হয়েছিল। এরপর বেশ কয়েক বছর দুই পরিবারের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। তাছাড়া কারণের বিয়ের দাওয়াতে আমন্ত্রণ করেছিল আমাদের, কিন্তু তখন যাওয়া হয়নি। তাই এখন আমরা সপরিবারে আমেরিকায় যাব। রবিনকে বলে সবার ভিসার ব্যবস্থা করিয়েছি। এই প্রশ্নের উত্তর যথেষ্ট সন্তুষ্টজনক ছিল সবার কাছে। রুহুল আমিন আর কোনো প্রশ্ন করল না, আপন মনে খাবার খাওয়া শুরু করে দেয়। কিন্তু হঠাৎ পাশে বসা জুনায়েদ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আমরা সবাই আমেরিকা যাব। আদ্র ভাইয়ের সাথে দেখাও করব। জেঠু, তুমি কিন্তু আদ্র ভাইকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে, আর সাথে মেঘাপুকেও। বাচ্চা সুলভ কণ্ঠে বলা জুনায়েদের প্রশ্ন শুনে জামান সাহেব মৃদু হাসে। এরপর এক বিস্ফোরণ সত্য প্রকাশ করা উত্তর দেয়, না জুনায়েদ, আদ্র আর মেঘ কেউই দেশে আসবে না, বরং তাদের ডিভোর্স করাতেই আমরা সবাই যাব আমেরিকা।
হঠাৎ জামান সাহেবের এমন চরম সত্য শুনে ডাইনিং রুমের সবার চক্ষু চড়ক গাছ। শার্লিন বেগম তার স্বামীর মনের অগ্রিম চিন্তাধারা জানে, তাই উনি বেশ শান্ত থাকেন, কিন্তু সৃষ্টির মন জুড়ে ভয়ের শঙ্কা বাড়তেই থাকে। হঠাৎ বাবা আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স কেন করতে চায়? তবে কি বাবা সত্য কথা জেনে গেছে? এখন কি হবে? রুহুল আমিন বলে, ভাইজান, হঠাৎ আমেরিকায় গিয়ে মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স করানোর প্রয়োজন কি? বিয়ের পর থেকে ওরা দুজন আলাদা থাকে। এখন আমেরিকায় নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত তারা। শুধু শুধু ডিভোর্স নামক ঝামেলা না করলে কি হয় না? পরে না হয়। রুহুল আমিনের কথা শেষ হওয়ার আগেই জামান সাহেব এক অবিশ্বাস্য সত্য বললেন। ডাইনিং টেবিলে উপস্থিত সকলেই যেন থমকে যায়, কারণ ছোট্ট বাক্যে জামান সাহেব বললেন, আদ্রিয়ান আর মেঘ ওরা দুজন আমেরিকায় একসাথে সংসার করছে, একই বাসায় স্বামী স্ত্রীর মতন থাকছে। তাই আমি আমেরিকায় গিয়ে ওদের ডিভোর্সটা করাতে চাই। আশ্চর্যবোধক চাহনি আর অবিশ্বাস্য নয়নে ডাইনিং টেবিলের উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। জামান সাহেবের কথার মানে তারা ঠিক বুঝল না। এটা কি আদৌ সম্ভব? আমেরিকায় মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে মানে? যে আদ্রিয়ান মেঘকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করে 9 বছর পরিবার থেকে দূরে বিদেশে থেকেছে, সে আজ মেঘের সাথে সংসার করছে। তাছাড়া যদি ওরা দুজন একসাথে সংসার করে, তবে ওদের ডিভোর্স করানোর কি প্রয়োজন? রুহুল আমিন জিজ্ঞেস করে, কিন্তু ভাইজান। বিরক্তিমাখা মুখ নিয়ে জামান সাহেব মাথা উঁচু করে আদেশ দিয়ে বলে ওঠে, রুহুল, কথা বলা বন্ধ করো, খাবার খাওয়া শুরু করো। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা অবশ্যই সঠিক। ব্যাস। গম্ভীর কণ্ঠে বলা জামান সাহেবের এই কথা শুনে আর কেউ কোনো প্রশ্ন করার সাহস হয় না। রুহুল আমিন আর নীলিমা বেগম একবার পাশে থাকা শার্লিন বেগমের দিকে তাকায়। শার্লিন বেগম চোখ দিয়ে ইশারা করে পরে সব ঘটনা খুলে বলবে। চুপচাপ সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। কিন্তু সৃষ্টির মনে তোলপাড় শুরু হয়ে যায়। বাবা যদি সত্যি আদ্র ভাই আর মেঘের ডিভোর্স করিয়ে দেয়, তখন কি হবে? জামান সাহেব এক কথার মানুষ। উনি ভীষণ জেদি আর ঘাট টেরা টাইপের লোক। যদি একবার সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স করাবে, তা অবশ্যই করিয়েই ছাড়বে। না না, সে নিজের ভাইয়ের সংসার নষ্ট হতে দেবে না। ফোন করে আদ্রিয়ানকে জানাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। আগামীকালের ঘটনা। কাল বিকেলে আদ্রিয়ান ঘুম থেকে বেশ দেরি করে উঠেছে। ড্রয়িং রুমে এসে জিয়ার মেঘের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। জিয়া রান্না বা ঘরের কাজে অকর্ম হলেও ডক্টর হিসেবে কিন্তু সে যথেষ্ট বিচক্ষণ আর ট্যালেন্টেড। আদ্রিয়ান অবধি তা স্বীকার করে। আর মেঘ মেডিকেল ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই তাদের আড্ডা বেশ জমে যায়। তিনজনে মিলে বিখ্যাত ডক্টর, সার্জারি, থ্রেসিস নিয়ে আলোচনা করে। এরপর সন্ধ্যা হয়ে গেলে জিয়া বাসা থেকে বিদায় নেয়। সদর দরজা বন্ধ করে মেঘ। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গটগট করে হেঁটে নিজের রুমে চলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের পানে ফিরে অবধি তাকায় না। আদ্রিয়ান বোঝে তার বউয়ের বেশ অভিমান হয়েছে আজ তার ওপর, তাই পিছু পিছু হেঁটে সে রুমের দিকে যায়। ভিতর থেকে দরজা বন্ধ করে বসে আছে মেঘ, কারণ সে জানতো আদ্রিয়ান আসবে। বেশ দীর্ঘক্ষণ জোরে জোরে শব্দ করে দরজা ধাক্কা দেয় আদ্রিয়ান, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ আসে না মেঘের। এক পর্যায়ে হতাশ হয়ে মেঘের রুমের দরজার কাছ থেকে হতাশ হয়ে ফিরে যায় সে। তার বউয়ের অভিমান বড্ড বেশি আজ। রাত প্রায় তখন 9:30। পড়ার টেবিলে বইয়ের ওপর মুখ গুজে বসে আছে মেঘ। সারাদিনের কাজকর্মে শরীর ভীষণ ক্লান্ত। তার চোখে ঘুম ভাব চলে এসেছে, কিন্তু ঘুমানো যাবে না। কাল ক্লাস রয়েছে, পড়াশোনা শেষ করতে হবে। তবে যতই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা টিপ টিপ করে ব্যথা করছে। মন শরীর জুড়ে এক অদ্ভুত অস্বস্তি বয়ে যাচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে তার। এখন একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই। তাই ছাদে কিছুক্ষণ একা সময় কাটানোর ইচ্ছা করলো তার। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল আদ্রিয়ান, কিন্তু হঠাৎ মেঘের কথা মনে পড়তেই ল্যাপটপ বন্ধ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। তার বউটার অভিমান ভাঙাতে হবে। প্রায় 5 মিনিট পর মেঘের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে রুমের দরজা খোলা দেখে স্বস্তি পায়। বউয়ের রাগ কমেছে তবে একটু, এই ভেবে হাসি মুখে রুমের ভেতরে ঢোকে আদ্রিয়ান। কিন্তু রুমের আনাচে কানাচে কোথাও মেঘকে না দেখতে পেয়ে ভুরু কুচকায়। ওয়াশরুমের দরজা ভিড়ানো মানে ওয়াশরুমেও যায়নি। তবে এত রাতে কোথায় গেল মেঘ? ছাদে
খোলা আকাশের নিচে একা চুপচাপ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তার খোলা চুল মৃদু দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে। উদাসীন মনে অপলক দৃষ্টিতে আকাশ পানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। দেশে থাকতে প্রায় মন খারাপ বা কষ্টের অনুভূতি সমূহ এই উন্মুক্ত আকাশের সাথে ভাগ করে নিত, কিন্তু আমেরিকায় আসার পর এখনো ছাদে এসে এমন করে খোলা আকাশ তার দেখা হয়নি। নিজের মনের সাথে নিজের কখনো একা সময় কাটানো হয়নি। কিন্তু আজ অদ্ভুতভাবে এমন শখ জাগলো তার মনে। সিঁড়ির এমন কুপরি দরজা দিয়ে ছাদে প্রবেশ করে আদ্রিয়ান। দূরে দাঁড়িয়ে থাকা চাদরে মোড়ানো এলোকেশি চুলের মেঘকে দেখে থমকে যায় আদ্রিয়ান। তার পা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনের মধ্যে এক সুখকর অনুভূতির আভাস হয়। আদ্রিয়ান বেশ দীর্ঘক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে থাকা নারী রূপে তার স্ত্রীকে পর্যবেক্ষণ করছিল। ক্ষণিক সময় অতিবাহিত হওয়ার পর পা বাড়িয়ে এগিয়ে যায়, পিছন থেকে হাতের আবেশে জড়িয়ে নেয়, বেশ শক্ত করে ধরে, যেন শত চেষ্টার পরও মেঘ তার থেকে দূরে সরে না যেতে পারে। হঠাৎ জড়িয়ে ধরায় মেঘ অবাক হয় না। তার মন আকাশের মধ্যে বিলীন থাকলেও আদ্রিয়ানের আসার আগমন বার্তা সে শুনতে পেয়েছে। ভালোবাসার মানুষ নিকটে থাকলে মনের মধ্যে যে নিদারুণ সুখ অনুভূতি হয় তার আভাস সে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয়, রাগ, অভিমান, ঘৃণা দেখিয়ে মেঘ দূরে সরে যায় না, বরং স্বামীর উষ্ণ ছোঁয়া পেয়ে গা এলিয়ে দিয়ে বুকে মাথা রাখে। এরপর চোখ বন্ধ করে সুখের নীড়ে হারিয়ে যায়। বুকে লেপ্টে থাকা মেঘের শরীর মিশে যায় আদ্রিয়ানের সাথে। তার বুকের ডান পাশের হার্টবিট যেন প্রতিনিয়ত দ্বিগুণ হারে বেড়ে চলেছে। এই মেঘের মধ্যে এক অদ্ভুত জাদু রয়েছে। যখনই সে তার কাছে আসে নিজের আপন সত্তার খেয়ে হারিয়ে ফেলে আদ্রিয়ান। মঞ্জুরির শুধু একটাই ইচ্ছে হয়, যেন মেঘের মাঝে বিলীন হয়ে যেতে। দীর্ঘদিন যাবৎ দুইটি দেহ এক উষ্ণ আলিঙ্গনে লিপ্ত হওয়ার হয়। কাঁধে মাথা রেখে এখনো একইভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে মেঘ। আদ্রিয়ান হয়তো বুঝলো মেঘের বিষণ্ণ মনের অবস্থা, তাই কাঁধ থেকে মাথা সরিয়ে উঁচু হয়ে দুই গাল আলতো করে ধরে আবেগময় কণ্ঠে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার আমার প্রতি অনেক অভিযোগ, তাই না? গত 9 বছর শত কষ্ট, অপমান, অভিযোগ সহ্য করেছো তুমি। তার মূল কারণটা আমি। কিন্তু বিশ্বাস করো, তোমায় কষ্ট দিতে চাইনি আমি, আর কখনো বেঁচে থাকতে দেবও না। তুমি শুধু একবার আমায় ক্ষমা করে দেখো। সত্যি তোমায় অনেক ভালোবাসবো। একটা সুন্দর সাজানো সংসার দেব, সুখ দেব, তুমি যা চাও সব দেব। শুধু একবার শেষ সুযোগটা দাও মেঘ। সব কথাই মনোযোগ সহকারে শোনে মেঘ, কিন্তু সে নিশ্চুপ থাকে, শান্ত কিন্তু দৃঢ়। আদ্রিয়ানের দুই চোখ বরাবর দৃষ্টি রেখে মৃদু কষ্টের সহিত বলে ওঠে, আদ্রিয়ান, আপনি না বললেও আমি শেষ সুযোগ অনেক আগেই দিয়ে দিয়েছি। এর কারণ কি জানেন? কারণ আমি নিঃস্ব, যার কোনো ঠাঁই নেই, তার অহংকার বা অভিমান মানায় না। বাবা মা এতিম মেয়ে আমি। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। তাই আপনি যদি শত ঘৃণা, অপমান আর মারপিট করেন, তবুও বেহায়ার মতো আপনার কাছেই পড়ে থাক। কারণ আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। একা থাকা আমার জন্য কষ্টকর, তবে অসম্ভব না। কিন্তু আমি এই একাকিত্বকে বড্ড ভয় পাই আদ্রিয়ান। দয়া করে আমায় একা ছেড়ে চলে যাবেন না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে অভিমান রয়েছে। 9 বছরের দূরত্ব এত সহজে মেটে না। সম্পর্কের মধ্যে থাকা ফাটল পূরণ হতে সময় লাগবে। তবে আমি চাই সব পুনরায় ঠিক হয়ে যাক। প্লিজ আদ্রিয়ান, আমায় সাহায্য করুন সব ঠিক করতে। এক টান দিয়ে বুকে নিয়ে আসে আদ্রিয়ান মেঘকে। এরপর শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে মাথার চুলের ভাঁজে হাত বুলিয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, অবশ্যই চেষ্টা করব। আমরা দুজন মিলে পুনরায় আবার আমাদের সম্পর্কটা ঠিক করে নেব। সারা জীবন তোমায় আগলে রাখবো, ভালোবাসবো, কথা দিলাম বউ। কাল রাতটা এমন করেই পার হয়ে যায় তাদের। বর্তমানে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নুহা বেশ দীর্ঘক্ষণ ধরে, কিন্তু অদ্ভুতভাবে আজ কোনো গাড়ি নেই। নুহা চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন সময় সকাল 10টা 20।
10:40-এর দিকে ক্লাস শুরু হয়। প্রথম ক্লাস আজ আদ্রিয়ান স্যারের, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়াবে। নুহা যদি সময় মতন ক্লাসে উপস্থিত হতে না পারে তবে হয়তো এই অধ্যায়ের পড়া তার মিস হয়ে যাবে। রাস্তায় উঁকি ঝুঁকি দিয়ে রেখেছে গাড়ি আসছে কিনা দেখছে, কিন্তু না, কোনো গাড়ি নেই। প্রায় 10 মিনিট পর একটা বাইক এসে দাঁড়ায় নুহার সামনে। হঠাৎ তার সম্মুখে বাইক দেখে দূরে সরে যায় নুহা। হয়তো কোনো বখাটে বেয়াদব বেকার ছেলে হবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায় বাইকের হেলমেট খোলার পর। পরিচিত এক মুখশ্রী দেখে নুহা অবাক করা কণ্ঠে বলে ওঠে, তিহান, আপনি? মাঝ রাস্তায় নুহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে তিহানও অবাক হয়েছিল, তাই ওর সামনে এসেই বাইক থামায়। তিহান বলে, হ্যাঁ আমি কলেজে যাচ্ছিলাম। কিন্তু তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন নুহা, কলেজ যাবে না? আজ তিহান তার সাথে ঝগড়া করছে না দেখে নুহাও আর আগ বাড়িয়ে ঝগড়া করে না। বিরক্তি মাখা মুখ নিয়ে উত্তর দেয়, কলেজেই যাব, গাড়ির জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো গাড়িই নেই রাস্তায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় তিহান। সরু ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নেই। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। তিহান কিছু ইতস্তত বোধ করে বলে ওঠে, নুহা, তুমি আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে? ক্লাস তো শুরু হয়ে যাবে। তুমি চাইলে আমার বাইকে উঠতে পারো, আমিও কলেজেই যাচ্ছি। বাইকে ওঠার প্রস্তাবে নুহা অবাক হয়ে যায়। তিহান তাকে সাহায্য করতে চাইছে, হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া আজ তার সাথে ঝগড়াও করছে না। দেরি হয়ে গেলে ক্লাস মিস হয়ে যাবে এই ভয়ে থাকার পরও নুহা তিহানের বাইকে উঠতে রাজি হয় না। নুহা বলে, তিহান, আমি একাই চলে যেতে পারবো, বাইকে যেতে হবে না, আপনিই চলে যান। নুহার না বোধক কথা শুনে তিহান চলে যায় না, বরং পুনরায় অজুহাত দেখিয়ে বলে ওঠে, নুহা, জেদ না করে বাইকে উঠে বসো। মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্লাসেও দেরি হয়ে যাবে। নুহা আর অহেতুক জেদ করল না। ক্লাসে দেরি হয়ে যাবে ভেবে বাইকে ওঠার সিদ্ধান্ত নেয়। নুহা এগিয়ে যায় বাইকের কাছে। বাইকের পাশে থাকা হেলমেট এগিয়ে দেয় নুহার দিকে। নুহা হেলমেট হাতে নিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তিহান কিছুক্ষণ দেখে হাত বাড়িয়ে নুহার কানের পাশে থাকা চুল পিছনের পিঠে সরিয়ে দেয়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত পা থমকে যায়। তিহান হেলমেট মাথায় পরিয়ে দিয়ে থুতনি উঁচু করে লাগিয়ে দেয় নুহার মাথায়। তিহান বলে, উঠে বসো বাইকে নুহা। তিহান এমন শান্ত কোমল রূপ নুহা আগে কখনো দেখেনি। প্রথম দিন থেকেই তারা দুজন শুধু ঝগড়াই করত, তাই একে অপরের কাছাকাছি আসা হয়নি। বাইকে উঠে বেশ দূরত্ব নিয়ে বসলো নুহা। তিহান বাইক স্টার্ট করে দেয়। বাইক ছাড়ার সাথে সাথেই নুহার তাদের মধ্যেকার সমস্ত দূরত্ব দূর হয়ে যায়। নুহার শরীর ধাক্কা লাগে তিহানের চওড়া পিঠের সাথে। নুহার শরীরে স্পর্শ পাওয়ার সাথে সাথেই তিহানের সারা দেহ অদ্ভুত শিহরণে বয়ে যায়। তার গলা শুকিয়ে আসে, কিন্তু নিজের মনের অনুভূতি নুহার থেকে আড়াল করে শক্ত দৃঢ়ভাবে বাইক চালানো শুরু করে দেয়। ফাঁকা রাস্তায় প্রচণ্ড স্পিডে বাইক চলছে। ভয়ে গুটিসুটি হয়ে নুহা শক্ত করে পরনে থাকা তিহানের জ্যাকেটটা খামচে ধরে। প্রায় 30 মিনিট পর কলেজ গেটে এসে বাইক থামে। তিহান বাইক থামিয়ে পিছনে বসা নুহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নুহা, আমরা কলেজে পৌঁছে গেছি, নেমে পড়ো। ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে চুপচাপ বসে নুহা তিহানের শীতল কণ্ঠ শোনে। চোখ মেলে তাকায়, এরপর দ্রুত বাইক থেকে নেমে পড়ে। ক্লাস তখনও শুরু হয়নি, সময়ের আগেই তারা পৌঁছে গেছে। নুহা সৌজন্যবোধ থেকে ছোট্ট করে বলে, ধন্যবাদ তিহান, আমায় সময় মতো কলেজে পৌঁছে দেওয়ার জন্য। তিহান নুহার মুখে ধন্যবাদ শুনে অবাক হয়। এই মিস ঝগড়ুটে তার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছে, অবিশ্বাস্য। তিহানও হাসি মুখে বলে ওঠে, ওয়েলকাম নুহা। তিহানের থেকে বিদায় নিয়ে নুহা এগিয়ে গিয়ে কলেজ গেটের পথে হাঁটা ধরে। তিহান বাইক নিয়ে এখনো একই জায়গায় অবস্থান করছিল। হঠাৎ তার দৃষ্টি যায় দূরে এক গাড়ির থেকে। গাড়ির দরজা খুলে বের হয়ে আসে মেঘ, যা দেখে তিহান খুশি হয়। আজ ফাইনালি মেঘের সাথে কলেজ যেতে পারবে সে, একই সিটে দুজন বসতে পারবে। কিন্তু হঠাৎ গাড়ির অপর পাশের দরজা খুলে আদ্রিয়ানকে বের হতে দেখে। তিহানের হাসি নিমেষেই উদাও হয়ে যায়। একই গাড়ি করে আদ্রিয়ান আর মেঘ কেন এসেছে? ওরা দুজন একসাথে কেন? মেঘ কি আদ্রিয়ানের পরিচিত? কিন্তু মেঘ এখনো বলেনি তো। তিহানের মনে হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে। দূরে দাঁড়িয়ে থাকা দুজন বেশ হেসে হেসে কথা বলছিল, যা দেখে তিহানের মনে সন্দেহের সৃষ্টি হয়। তিহানের কি উচিত মেঘকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা? কিন্তু মেঘ যদি কষ্ট পায় তার কথায়, তখন? কিন্তু আদ্রিয়ানের সাথে মেঘের কি সম্পর্ক তা জানা উচিত তিহানের।
দূরে হেঁটে যাওয়া নুহার কথা মনে পড়ে তিহানের। বাইক রেখে তিহান নুহার পিছু পিছু ছুটে যায়। বেশি দূরে যায়নি নুহা। তিহান পিছন থেকে জোরে ডাক দেয়, নুহা দাঁড়াও। হঠাৎ তিহানের কণ্ঠ শুনে অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় নুহা। এক দৌড়ে নুহার কাছে ছুটে আসে তিহান। এরপর দ্রুত প্রশ্ন করে ওঠে, নুহা, আদ্রিয়ানের সাথে মেঘের কি সম্পর্ক? ওরা একই গাড়িতে কেন এসছে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভুরু কুঁচকে তাকায় নুহা। হঠাৎ এমন প্রশ্ন, তাও আবার মেঘের বিষয়ে? তবে কি তিহান তাদের একসাথে দেখেছে? আদ্রিয়ান স্যার যে মেঘের আত্মীয় হয় তা কলেজের কোনো ছাত্রছাত্রীকে জানাতে নিষেধ করেছে মেঘ। কিন্তু তিহান যে নাছোড়বান্ধা, সে অবশ্যই নুহার থেকে এই প্রশ্নের উত্তর শুনেই ছাড়বে। অবশ্য তিহান মেঘের বেশ ভালো বন্ধু। আদ্রিয়ান স্যারের বিষয়ে জানলে খুব বেশি অসুবিধা হবে না। নুহা বলে, আদ্রিয়ান আর মেঘ একই বাসায় থাকে, শুনেছি তারা আত্মীয়। সম্পর্কে বেআই বেয়ান হন, হয়তো তারা একই গাড়ি করে কলেজে এসেছে। নুহার কথা শুনে তিহান অবাক হয়ে বলে, আত্মীয়? চলবে, গল্প তোমার নামে নীলছে তারা। লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।